উলম্বভাবে পড়ন্ত বস্তুর গতির সমীকরণ নিয়ে আমরা দেখব এখন, এবং সেক্ষেত্রে তোমাদেরকে একটা ছবি দেখাই। খেয়াল করে দেখো, আমাদের যদি একদম আদিবেগ শূন্য থাকে এবং এই শূন্য আদিবেগ থাকা অবস্থায় যদি আমি উলম্বভাবে কোনো একটা বস্তুকে পড়তে দিই, তাহলে আমাদের কাহিনীটা হবে অনেকটা এরকম। খেয়াল করে দেখতে পাচ্ছি এখানে একটা বিল্ডিংয়ের ছাদ থেকে আমি একটা বলকে ফেলে দিচ্ছি, এবং এই ক্ষেত্রে আমরা আদিবেগের মানটা সিম্পলি শূন্য রাখছি। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের বস্তুটা অবশ্যই পড়ন্ত বস্তু হিসেবে কাজ করবে, এবং এক্ষেত্রে বস্তুটা অবশ্যই একটা নির্দিষ্ট উচ্চতা পার হয়ে ভূমিতে চলে আসবে। তো আমি যদি এটাকে ভূমি দেখাই, ধরো এটা হচ্ছে আমাদের ভূমি বা পৃথিবীর সারফেস, এবং এই জায়গাটাতে আসতে হলে আমি ধরে নিলাম এই বস্তুটা একটা নির্দিষ্ট পথ অতিক্রম করে, এবং এই পথটা হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের ছাদ থেকে শুরু করে ভূমি পর্যন্ত। তো আমি যদি এই টোটাল পথটাকে একটু দেখাই, তাহলে তুমি ধরে নিতে পারো আমাদের টোটাল পথটা হচ্ছে এইচ পরিমাণ দূরত্ব। তাহলে এইচ হচ্ছে আমাদের এই টোটালের বিল্ডিংয়ের উচ্চতা হবে। তাই যদি হয় তাহলে আমাদের আদিবেগ হচ্ছে ইউ, এবং এই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা শেষ বেগ কাজ করবে ভি। কেন কাজ করবে? কারণ বস্তুটা যখন বা এই বলটা যখন পৃথিবীর পৃষ্ঠটাকে জাস্ট স্পর্শ করবে, ওই মুহূর্তটাতে অবশ্যই তার একটা বেগ থাকবে, এবং এই বেগটা তৈরি হবে ত্বরণের জন্য। এবং আমরা জানি পড়ন্ত বস্তুর জন্য একটা ত্বরণ কাজ করে, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এবং এই ত্বরণটা যেদিকে কাজ করে, বস্তু যদি সেদিকে যায়, তাহলে আমি বলতে পারি বস্তুর এই অভিকর্ষজ ত্বরণের সাপেক্ষে ওই বস্তুর বেগটা ধনাত্মক থাকবে। খেয়াল করো, আমরা এখানে কি করেছি? আদিবেগ 0 রেখেছি, তার মানে আমাদের ইউর মানটা হচ্ছে 0। এবং এই ক্ষেত্রে বস্তুটাকে যখন ছেড়ে দিয়েছি, তখন বস্তুটা নিচে পড়া শুরু হয়েছে, এবং বস্তুর বেগও কিন্তু নিচের দিকে কাজ করছে। তো বস্তুর বেগ যদি নিচের দিকে কাজ করে, এবং প্রত্যেকটা পয়েন্টে আমি যদি বেগের মান ধরি, ধরো এই লেভেলে যখন আমাদের এই বলটা এসেছে, আমি ধরে নিলাম তখন তার বেগটা হচ্ছে v1, অর্থাৎ আগে ছিল 0, এখন v1 হয়েছে। আবার এই লেভেলে যখন বস্তুটা নেমে আসবে, ধরে নিলাম তার বেগটা হচ্ছে v2। আবার এই লেভেলে যখন সে নেমে আসবে, তখন আমি ধরে নিলাম ওই বস্তুটার বেগ হচ্ছে v3। তাহলে প্রত্যেকটা লেভেলের যে বেগ, সেটা শুধুমাত্র নিচের দিকেই কাজ করে। দ্যাট মিনস এটাও নিচের দিকে, এটাও নিচের দিকে, এবং এটাও নিচের দিকে কাজ করবে। তো যখন এই সমস্ত বেগগুলো এবং অভিকর্ষজ ত্বরণ এরা দুজন একই দিকে কাজ করে, তখন তাদের চিহ্নটা একই রকম হয়। অর্থাৎ তুমি যদি এই কেসের জন্য অভিকর্ষজ ত্বরণ জি এর চিহ্নটা পজিটিভ দাও, তাহলে অবশ্যই বেগের চিহ্নটাও তোমাকে পজিটিভ দিতে হবে। কারণ হচ্ছে কি? কারণ বস্তুটা যেদিকে কাজ করছে বা বস্তুর বেগ যেদিকে কাজ করছে, অভিকর্ষজ ত্বরণটাও ঠিক একই দিকে কাজ করছে। এবার তুমি ধরে নাও আমাদের টোটাল এই উচ্চতা বা বিল্ডিংয়ের একদম ছাদ থেকে শুরু করে ভূমি পর্যন্ত আসতে সময় নিয়েছে টোটাল টি পরিমাণ সময়। তাহলে এটা কিন্তু অনেকটা আমাদের সেই একমাত্রিক গতির মতো, যেখানে আমরা দেখেছিলাম একটা রাস্তা বরাবর যখন কোনো একটা গাড়ি চলে, তখন তার আদিবেগ থাকে ইউ, এবং গাড়িটা যখন একটা নির্দিষ্ট জায়গায় যায়, তখন তার শেষ বেগ হয়ে যায় কি? ভি। এবং এতটুকু যাত্রাপথে তার একটা ত্বরণ থাকে এ। একটু রিলেট করে দেখো, আমাদের এখানে কেসটা কিন্তু অনেকটা একই রকম। এবং ইউ আর ভি এই দুটো বেগ যখন থাকবে কোনো একটা গাড়ির, ধরো গাড়িটা প্রথমে এই বিন্দুতে ছিল, তারপরে বি বিন্দুতে এসেছে, তো এ থেকে বি বিন্দু পর্যন্ত অবশ্যই একটা সরণ এস কাজ করবে। এবং এখানে যেহেতু একটা সমত্বরণ এ কাজ করে, তাই সমত্বরণের জন্য আমরা এস এর একটা সূত্র লিখতে পারি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তার মানে সেম সূত্রটা আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি, যেখানে আমাদের এস হিসেবে কাজ করবে ওয়ান অ্যান্ড অনলি এইচ বা টাওয়ারের উচ্চতা বা এই বিল্ডিংয়ের উচ্চতা। ইউ যেটা সেটা আদিবেগই থাকবে, টি যেটা সেটাও আমাদের সময় থাকবে, প্লাস হাফ ইন্টু এ যেটা এটা জি হয়ে যাবে। দ্যাট মিন্স আমাদের সরলরৈখিক পথে আমরা গাড়ির ত্বরণ নিয়ে কাজ করেছি, আর একটা উলম্বভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা অভিকর্ষজ ত্বরণ এটাকে কাজ করাবো। তারপর আগের মতো এখানে টি স্কোয়ার হবে, এবং এখানে এ থেকে বি বিন্দুতে যেতে তুমি ধরে নাও টি পরিমাণ সময় লাগবে। তার মানে আমরা কোনো একটা একমাত্রিক গতি, যেটা কোনো একটা পথের কথা বলতে পারি বা খুব সহজ ভাষা বলতে পারি, এটা হচ্ছে কোনো একটা রাস্তার জন্য গতির সূত্র, আর এটা হচ্ছে কোনো একটা পড়ন্ত বস্তুর জন্য বা ফলিং অবজেক্টের জন্য সূত্র। তার মানে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই দুটো সূত্র আসলে দেখতে একই রকম, জাস্ট আমরা এর জায়গায় জি বসিয়েছি এবং এস বা সরণের জায়গায় এইচ বা অতিক্রান্ত দূরত্বকে বসিয়েছি। তাই যদি হয়ে থাকে আমরা বাকি সূত্রগুলো কিন্তু খুব সহজে এখান থেকে বের করে ফেলতে পারি। সেই সূত্রগুলো কীরকম? যদি আমাদের আদিবেগটা শূন্য হয়, তাহলে দেখো আমাদের এই এইচ এর মানটা কিন্তু আর আগের মতো থাকবে না। দ্যাট মিন্স আমি আদিবেগ শূন্য বলতে কি বুঝেছি? এটা হচ্ছে স্থির অবস্থা থেকে আমি কোনো একটা বস্তুকে নিচে ফেলে দেব। তো তখন ইউর মানটা যদি শূন্য হয়, আমাদের এইচ এর মান হবে হাফ জি
টি স্কোয়ার। তার মানে এইচ হচ্ছে আমাদের টি পরিমাণ সময় অতিক্রান্ত মোট দূরত্ব ওই বস্তুটা ফেলে দেওয়ার পর, এবং এই অতিক্রান্ত মোট দূরত্বটি হচ্ছে কি হাফ জিটি স্কোয়ার। তারপর আমরা গতিশক্তির মানে গতির সূত্রের আর অনেকগুলো ফর্মেট দেখেছিলাম, সেটা ছিল কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। বাট আমরা যখন পরন্ত বস্তু নিয়ে কাজ করব তখন সেক্ষেত্রে ইউ প্লাস জিটি হয়ে যাবে। তাহলে এটা একটা ফর্মেট। আরেকটা ফর্মেট দেখেছিলাম গতির সূত্রে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, বাট এটা যখন পরন্ত বস্তুর জন্য কাজ করবে তখন হবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এইচ। আবারও আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যেহেতু আদিবেগ শূন্য নিয়ে কাজ করছি, তার মানে এই ইউর মানগুলো কি সব ক্ষেত্রে শূন্য হয়ে যাবে। তো আদিবেগ যদি শূন্য থাকে তাহলে উলম্বভাবে পরন্ত বস্তুর গতির সমীকরণটা হবে ভি ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা হবে ভি ইজ ইকুয়াল টু জিটি হবে, আর এখানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু জি ইন্টু এইচ হবে। আবার আমরা দেখেছিলাম যে টি-তম সময় কিন্তু আমাদের এখানে একটা কাহিনী ঘটেছিল, অর্থাৎ টি-তম সময় বা টি-তম সেকেন্ডে আমাদের বস্তুটা কিন্তু নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে। যেমন আমি যদি তোমাকে বলি যে 5তম সময় বা 5ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তার মানে 5তম বা 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 5 সেকেন্ডে যে দূরত্ব যাবে মাইনাস 4 সেকেন্ডে বস্তুটা যে দূরত্ব যাবে তার ডিফারেন্স। তার মানে এটার জন্য আমরা একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে টি-তম সময় অতিক্রান্ত দূরত্ব। এবং এই সূত্রটা আমরা কিভাবে শিখেছিলাম, আমরা শিখেছিলাম এভাবে অনেকটা, এস অফ টি ইজ ইকুয়াল টু আদিবেগ ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2t মাইনাস 1, এবং এটা শিখেছিলাম আমরা গতিবিদ্যাতে। বাট এখন মানে 1D বা 1 ডাইমেনশনাল মোশন বা বলা যায় একমাত্রিক গতিতে যখন আমরা কোনো একটা রাস্তার কথা বলেছিলাম যেখানে এ ত্বরণ কাজ করত, বাট সেম কন্ডিশনটা আমি যদি এখন এটার ক্ষেত্রে লিখি তাহলে আমরা এখানে লিখতে পারবো এইচ অফ টি মানে টি-তম সময় অতিক্রান্ত দূরত্ব যেখান থেকে আমরা এই বস্তুটার ফেলে দিয়েছি বা যাত্রা শুরু করেছি, অর্থাৎ ছাদ থেকে। তো এটার মানে হবে কি ইউ প্লাস হাফ ইন্টু এর বদলে বসবে জি এবং এখানে বসবে 2t মাইনাস 1। আবার যেহেতু একই জিনিস, যেহেতু আমরা এখানে আদিবেগ শূন্য ধরে সব কাজ করছি, তাই ইউর মানটা শূন্য হয়ে যাবে। তো আলটিমেটলি আমাদের এখানে সূত্রটা হবে হাফ ইন্টু জি ইন্টু 2t মাইনাস 1, এবং এটাই হচ্ছে টি-তম সময় যেই অতিক্রান্ত দূরত্ব ছিল সেটা। তাহলে এটা সূত্র হচ্ছে এটা। তো আমরা এখন কয়টা সূত্র পেলাম আমি জাস্ট মার্ক করে দিই। আমরা পেয়েছি এই সূত্রটা, আচ্ছা আমরা পেয়েছি এই সূত্রটা, তারপরে পেয়েছি হচ্ছে ফাইনালি এটা, তারপর পেয়েছি হচ্ছে এটা, এবং একদম ফাইনালি আমরা পেয়েছি এটা। তো এই কয়টা সূত্র কিন্তু উলম্বভাবে পরন্ত বস্তুর গতির সমীকরণ হিসেবে কাজ করবে। তারপর যেটা দেখব সেটা হচ্ছে আমাদের আদিবেগ শূন্য থাকা অবস্থায় উলম্বভাবে পরন্ত বস্তুর কিছু গ্রাফ আমরা দেখব। কি কি গ্রাফ দেখতে পারি? আমরা কিন্তু 3 ধরনের গ্রাফ শিখেছিলাম। একটা ছিল সময় বনাম সরণের গ্রাফ, একটা ছিল সময় বনাম বেগের গ্রাফ, আর একটা হচ্ছে সময় বনাম ত্বরণের গ্রাফ। তাহলে প্রথম গ্রাফটা একটু দেখি, খেয়াল করো। এটা হচ্ছে কি আমাদের সময় বনাম সরণের গ্রাফ। তো এই গ্রাফটা কীভাবে কাজ করে, একদম কোনো একটা বিল্ডিংয়ের ছাদের থেকে আমি একটা বস্তুকে ফেলে দিচ্ছি, এবং এই ক্ষেত্রে আমরা ইউর মানটা অবশ্যই শূন্য রাখবো। দ্যাট মিনস আমরা এখানে কোনো আদিবেগ অ্যাপ্লাই করব না। এই যে এখানে দেওয়াই আছে, খেয়াল করো, আদিবেগ হচ্ছে শূন্য। তো একদম প্রথম কন্ডিশনে কি হবে, তুমি এখানে যে এসটা দেখতে পাচ্ছ, এই এসটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। দ্যাট মিনস আমি যদি তোমাকে একটু বলি, সেটা হচ্ছে তুমি ধরে নাও আমাদের বিল্ডিংয়ের ছাদটা হচ্ছে এ বিন্দু এবং ভূমি হচ্ছে আমাদের বি বিন্দু। এ থেকে বি এর এই দূরত্বটাকে তুমি অ্যাস ধরতে পারো, এবং এ থেকে বিতে নেমে আসতে আমাদের ধরো টি পরিমাণ সময় নিয়েছে। এবং তোমরা গ্যালিলিও গ্যালিলির 3 নম্বর সূত্রে পড়েছ যে কোনো একটা বস্তু যখন নিচে নামতে থাকে পরন্ত বস্তু, তখন তার যে অতিক্রান্ত দূরত্ব থাকে দ্যাট মিনস এইচ, এটা হচ্ছে আমাদের সময়ের বর্গের সমানুপাতিক। এবং এটা কিভাবে ঘটে ওটা নিয়ে আমরা অনেক ব্যাখ্যা দেখেছি, তাই না? তাহলে আমরা এখানে এইচটাকে বলতে পারি অ্যাস বা সরণ। তার মানে তুমি ইচ্ছে করলে এটা লিখতে পারো অ্যাস সমানুপাতিক টি স্কোয়ার। সেক্ষেত্রে আমরা গ্রাফের মধ্যে সিম্পলি অ্যাস বসাতে পারি। তোমরা চাইলে গ্রাফের মধ্যে এইচও বসাতে পারো, কোনো সমস্যা হবে না। তাই যদি হয় তুমি এখানে এইচ অথবা বা অর অ্যাস বসাতে পারো, যা খুশি বসাতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো তো আমাদের এই সম্পর্কটা আসলে কেমন। আমাদের এই সম্পর্কটাকে তুমি যদি একটু সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসো তাহলে পাবে এস ইজ ইকুয়াল টু কে ইন্টু টি স্কোয়ার, যেখানে টি হচ্ছে এক্স এক্সিস বরাবর কাজ করে, আর এস বা অথবা এইচ হচ্ছে
ওয়াই এক্সিস বরাবর কাজ করে। তাহলে এক্স এক্সিস বরাবর যদি কাজ করে সমীকরণটা এমন না যে ওয়াই ইজ ইকুয়াল টু 4, না, সমীকরণটা এরকম না, সমীকরণটা অনেকটা এরকম যে 4ax ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, না 4ay ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ এই সমীকরণটা টোটালি প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণের মতো। এবং এই সমীকরণের যদি আমি গ্রাফ আঁকতে চাই তাহলে গ্রাফগুলো কেমন হবে, সেই গ্রাফটা হবে অনেকটা এমন। আমি যদি তোমাকে একটু দেখাই একে, তাহলে তুমি যদি একটা প্যারাবোলার গ্রাফ আঁকতে চাও, যেহেতু আমি দেখতে পাচ্ছি ইকুয়েশনের মধ্যে আমাদের এক্সের উপর স্কোয়ার আছে, ওয়াইয়ের উপর কিন্তু কোনো স্কোয়ার নাই, দ্যাট মিনস টাইমের উপর স্কোয়ার আছে বাট সরণের উপর কোনো স্কোয়ার নাই। তার মানে আমরা পজিটিভ এক্স বরাবরও গ্রাফ টানতে পারবো, নেগেটিভ এক্স বরাবরও গ্রাফ টানতে পারবো, এবং এমন গ্রাফ টানবো যেটা আসলে এরকম কার্ভ শেপে থাকবে। দ্যাট মিনস গ্রাফটা একটা দিকে হা হয়ে থাকবে। আমি একটু দেখাই, ধরো একটা গ্রাফ এভাবে, এটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্তের গ্রাফ। সে একদিকে হা হয়ে থাকলো, সে আরেক দিকে হা হয়ে থাকলো, আরেক দিকে মুখ খুলে থাকলো, আরেক দিকে মুখ খুলে থাকলো। তাহলে এখানে প্রত্যেকটা ওরিয়েন্টেশন আমি কিন্তু প্যারাবোলা আঁকতে পারি বা পরাবৃত্তের গ্রাফ আঁকতে পারি। এখন এক্সের মান যেহেতু বর্গ আছে বা টাইমের মানটা যেহেতু বর্গ আছে, তার মানে টাইমটা আমাদের পজিটিভ এক্স বরাবরও কাজ করবে, নেগেটিভ এক্স বরাবরও কাজ করবে। তো তুমি দেখতেই পাচ্ছ এরকম হা হয়ে থাকে বা মুখ খোলা রাখে, এরকম দুইটা গ্রাফ হচ্ছে এটা একটা এবং এটা একটা। কেন? কারণ তারা এক্স অক্ষ বরাবর, মানে এক্সের পজিটিভ এবং নেগেটিভ দুই অক্ষ বরাবরই মুখ খুলে থাকবে। দ্যাট মিনস আমি যদি তোমাকে একটু দেখাই, এই হচ্ছে আমাদের সেই গ্রাফটা। এবং তুমি দেখতে পাচ্ছ এসের আগে একটা পজিটিভ আছে বা সরণের আগে পজিটিভ, তার মানে আমরা পজিটিভ সরণ বা পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে গ্রাফটাকে বসাবো। এখন আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা যেহেতু এক্স অক্ষ বরাবর সময় টিকে ধরেছি, টি বা সময়ের মানটা কখনোই কিন্তু নেগেটিভ হতে পারবে না। তার মানে নেগেটিভ এক্স অক্ষ বরাবর যে গ্রাফটা ছিল, এই গ্রাফটা এখানে আর কাজ করবে না। তার মানে গ্রাফটা কাজ করবে শুধুমাত্র এতটুকু অঞ্চলে। এবং এই গ্রাফটাকে যদি আমি আর একটু সুন্দরভাবে প্যারাবোলার মতো করে আঁকি, তাহলে সেরকম কার্ভ শেপ তৈরি করবে। খেয়াল করে দেখো তো, সেম গ্রাফটাকে আমরা উপরে দেখতে পাচ্ছি অবশ্যই। তার মানে কোনো একটা উলম্বভাবে পড়ন্ত বস্তুর গতির গ্রাফের ক্ষেত্রে আদিবেগ যদি শূন্য থাকে, খেয়াল করে একদম শুরুতে আমাদের আদিবেগটা কি শূন্য, ওই ক্ষেত্রে আমাদের সরণ বনাম যেই সময় আছে তার গ্রাফটা হবে দেখতে এরকম কার্ভ শেপের মতো। এবং এটা হচ্ছে আমাদের একটা প্যারাবোলা বা পরাবৃত্তের অর্ধেক। তার মানে এই গ্রাফটা হচ্ছে কি অবশ্যই প্যারাবোলা বা পরাবৃত্ত এবং পরাবৃত্তের অর্ধেক আর কি। তাই যদি হয়ে থাকে, আমরা 2 নম্বর যে গ্রাফটা দেখব সেটা হচ্ছে বেগ বনাম সময়ের গ্রাফ। খেয়াল করো, একটা বলকে যখন আমি নির্দিষ্ট উচ্চতা থেকে নিচে ফেলতে থাকবো, তখন সময়ের সাথে সাথে কিন্তু তার বেগটা বাড়বে। কেননা তোমরা কিন্তু গ্যালিলিওর দ্বিতীয় সূত্রতে এরকম একটা জিনিস পড়েছ যে ভি সমানুপাতিক টি। তার মানে আমি সময় যত বাড়াবো আমাদের বেগের মানটা কি একই হারে বাড়বে। তো ওই অনুসারে আমি দেখতে পাচ্ছি সময় যখন 1 করব বেগ হবে 1, সময় যখন 2 করব বেগ 2 হবে, সময় 3 করলে বেগ 3ই হবে। তার মানে আমি এখানে এমন একটা সরলরেখা পাবো যেটার ঢাল হবে কি অবশ্যই থিতা, মানে ট্যান থিতা, এবং এই থিতার মানটা অবশ্যই 45 ডিগ্রি হবে। তার মানে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনটা যেহেতু একই হারে হচ্ছে বা সময় বাড়ার ফলে আমাদের পড়ন্ত বস্তুর বেগ বাড়ছে, তাই এক্ষেত্রে আমরা যে গ্রাফটা পাবো সেটার ঢাল অবশ্যই হবে কি আমাদের 45 ডিগ্রির জন্য ঢাল। এবং ঢালের মানটা দেখো ট্যান থিতা, এটা কিন্তু আবার আমাদের অভিঘর্ষ ত্বরণ বা জিকে নির্দেশ করে। এখন কোশ্চেন আসতে পারে যে এই ঢালটা কেন জিকে নির্দেশ করবে বা অভিঘর্ষ ত্বরণকে নির্দেশ করবে। তোমরা কিন্তু পড়েছে একটা জিনিস, সেটা হচ্ছে বেগ বনাম সময়। এই গ্রাফের মধ্যে আমি যদি ঢাল বের করি তাহলে সেটা কি হয়, ত্বরণ হয়। দ্যাট মিনস আমরা ডিভি ডিটি যদি বের করি সেটা হচ্ছে কি ত্বরণ এ। ডিভি মানে হচ্ছে কি বেগের পরিবর্তন, ধরো এই জায়গা থেকে এই জায়গায় বেগের পরিবর্তনটাই হচ্ছে ডিভি। আর ডিটি মানে হচ্ছে কি সময়ের পরিবর্তন। তার মানে আমি যদি বেগ বনাম সময় গ্রাফে কোনো একটা ঢাল বের করি গ্রাফের, সেটাই হচ্ছে কি আমাদের ত্বরণ নির্দেশ করবে। আর পড়ন্ত বস্তুর জন্য একটাই মাত্র ত্বরণ কাজ করে, সেটা হচ্ছে অভিঘর্ষ ত্বরণ। তাই আমি বলতে পারি ডিভি বাই ডিটি এখানে জি হিসেবে কাজ করবে। তার মানে ঢালের মানটাও কি অবশ্যই জি হিসেবে কাজ করে। তাই থিঙ্ক তোমরা ধরতে পেরেছো এটাই হচ্ছে আমাদের স্লপ বা ঢাল। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা পরের যে গ্রাফটা আছে সেটা একটু ভালো করে দেখি। এটা হচ্ছে আমাদের পড়ন্ত বস্তুর জন্য বা উলম্বভাবে পড়ন্ত বস্তুর গতির জন্য ত্বরণ বনাম সময়ের গ্রাফ। তো একটা বস্তু যখন নিচে পড়তে থাকে পৃথিবীর মধ্যে, তার প্রতি মুহূর্তে কিন্তু ত্বরণের মানটা সেম থাকে। অর্থাৎ আমরা যখন কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় ভবন থেকে কোনো একটা বস্তুকে ফেলি, ভবনের উপরেও জি এর মান যা থাকে
ভবনের নিচেও জি এর মানটা তাই থাকে, যদিও এটা বাস্তবে সম্ভব না, কেননা বাস্তবে পৃথিবীর বিভিন্ন লেয়ার বা বিভিন্ন উচ্চতায় জি এর মানটা কিন্তু পরিবর্তন হয়। তারপর আমরা যখন গতিবিদ্যা নিয়ে কাজ করব তখন এই জিটাকে কনস্ট্যান্ট ধরে নিব বা হচ্ছে ধ্রুবক মান ধরে নিব, তখন আমাদের এটা সবচেয়ে বড় সুবিধা হবে। তার মানে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ যেহেতু সবসময় কনস্ট্যান্ট থাকে বা সেম থাকে, তার মানে ওই সেম মানটা হচ্ছে জি, যার মান হচ্ছে 9.8, এবং এটা প্রত্যেকটা মুহূর্তের সময়ের জন্য কাজ করবে। অর্থাৎ সময়ের মান 1, 2, 3, 4 যতটুকুই বাড়াই না কেন জি এর মানটা সবসময় সেমই থাকবে। তাহলে উলম্বভাবে পড়ন্ত বস্তুর গ্রাফের ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে ত্বরণ হিসেবে যেটা কাজ করে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এবার আমি এই তিনটা গ্রাফের স্লপ বা ঢালকে দেখাবো এবং এই তিনটা গ্রাফের এরিয়া বা ক্ষেত্রফলকে দেখাবো। দেখো কি ঘটে তাহলে। তাহলে সেম গ্রাফগুলো আমরা আবার দেখতে পাচ্ছি, এখানে তিনটা গ্রাফ, এবং প্রথম গ্রাফের জন্য আমি ঢাল বের করব এবং একই সাথে ক্ষেত্রফল বের করব। দেখো ঢাল বের করার সিস্টেম কি, যেহেতু আমাদের গ্রাফটা একটা কার্ভ শেপ হয়ে গেছে, তাই আমাদের এখানে উপায় নেই, আমরা যে কোনো একটা পয়েন্টে একটা ট্যানজেন্ট বা স্পর্শক আঁকবো। তো তুমি যদি এই গ্রাফের ঠিক এই পয়েন্টে একটা ট্যানজেন্ট বা স্পর্শক আঁকো, যদিও ঠিকমতো আঁকা যাচ্ছে না, ওকে আমি ট্রাই করি। এটা হচ্ছে মোটামুটি ধরো একটা ট্যানজেন্ট বা স্পর্শক আঁকা গেল। ওকে, তো এই স্পর্শকটার দিকে যদি তুমি তাকাও তাহলে এই স্পর্শকটা দেখতে পাচ্ছ এক্স অক্ষের সাপেক্ষে 90 ডিগ্রির চেয়ে ছোট একটা কোণ তৈরি করেছে, এবং 90 ডিগ্রি থেকে ছোট যদি কোণ তৈরি করে থাকে তাহলে অবশ্যই এই স্পর্শকের একটা ঢাল থাকবে, এবং এই ঢালের মানটা কি হবে, ট্যান থিতা। এবং থিতা যেহেতু 90 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে আমরা এই ট্যান থিতার যে মানটা পাবো সেটা হবে একটা ধনাত্মক মান। এবং আমরা জানি যে যদি কখনো সরণ বনাম সময় গ্রাফের ঢাল বের করা হয় তাহলে সে ঢালটা আমাদের কি নির্দেশ করবে, অবশ্যই বেগ নির্দেশ করবে। তার মানে আমরা যে ঢালটা পাচ্ছি সেটা হবে কি আমাদের এই পড়ন্ত বস্তুর বেগ, এবং এই পড়ন্ত বস্তুর বেগটা আমি দেখতে পাচ্ছি কেমন এসেছে, পজিটিভ বা ধনাত্মক এসেছে, যেহেতু আমাদের থিতার মানটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট। আর থিতা 90 ডিগ্রির চেয়ে ছোট হলে ট্যান থিতার মানটা কি হয়, অবশ্যই পজিটিভ হয়। তাহলে একটা পড়ন্ত বস্তুর জন্য আমি যদি যে কোনো একটা মুহূর্তে বেগের মান বের করি, ধরো এই বেগটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ, তার মানে এটা যদি এই পয়েন্ট হয় তাহলে এই পয়েন্টে আমি যদি এর মানে বেগের মানটা বের করি, সেই বেগের জন্য অবশ্যই মানটা পাবো আমরা কি, ধনাত্মক মান। তাই পড়ন্ত বস্তুর জন্য তাৎক্ষণিক বেগের মানটা অবশ্যই ধনাত্মক হবে, কখনোই ঋণাত্মক হবে না। তো এই তো গেল আমাদের ঢালের কাহিনী। এখন আমি যদি এরিয়া বা ক্ষেত্রফলের কথা বের করি তাহলে কি হবে। তো তোমরা কিন্তু অলরেডি জানো যে কোনো একটা সরণ বনাম সময় এই গ্রাফের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই তাহলে ক্ষেত্রফলটা কীরকম হয়, দুটো জিনিসের গুণফল হয়, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে কি টি। তো সেই ক্ষেত্রে আমাদের টিটা হচ্ছে প্রস্থ বরাবর কাজ করবে, এসটা হচ্ছে কি দৈর্ঘ্য বরাবর কাজ করবে। তো এখান থেকে আমরা কোনো আউটপুট রেজাল্ট পাবো না। তার মানে সরণ বনাম সময় গ্রাফের যদি আমরা ক্ষেত্রফল বের করি, সিম্পলি আমরা সরণের সাথে সময়কে গুণ করলেই ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, বাট এখান থেকে কিন্তু আমাদের কোনো আউটপুট রেজাল্ট আসছে না, তাই আমরা ক্ষেত্রফল নিয়ে আসলে এখানে কাজ করি না। তারপরে আমি যদি পরের গ্রাফটা দেখাই, এটা হচ্ছে বেগ বনাম সময় গ্রাফ, এবং এই গ্রাফের জন্য আমি যদি ঢালের মানটা বের করি, ঢালের মানটা হচ্ছে কি আমাদের অবশ্যই ট্যান থিতা, এবং ট্যান থিতা এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বেগের পরিবর্তন ভাগ হচ্ছে সময়ের পরিবর্তন, দ্যাট মিনস ডিবি ভাগ হচ্ছে ডিটি, আর এটাই কি নির্দেশ করে, ত্বরণ এ নির্দেশ করে। কিন্তু আমরা পড়ন্ত বস্তুর জন্য ত্বরণ হিসেবে অভিকর্ষ ত্বরণকে জানি, তাহলে আমরা বলতে পারি ট্যান থিতা ইজ ইকুয়াল টু ডিভি ডিটি ইজ ইকুয়াল টু জি, যেটা আমাদের এখানে অলরেডি দেওয়া ছিল। তাহলে আমি বলতে পারি না যে বেগ বনাম সময় এই গ্রাফের জন্য যে ঢালটা পাবো সেটা আসলে অভিকর্ষ ত্বরণের মানকে নির্দেশ করবে। এবং এখান থেকে আমরা যদি এরিয়া বের করতে চাই, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের মানটা কত হবে, তুমি ধরে নাও আমরা এখানে এই গ্রাফটাকে ক্লোজ করে দিলাম এই জায়গাটাতে, অর্থাৎ আমাদের গ্রাফের বিস্তৃতি হচ্ছে এতটুকু পর্যন্ত, আর ভিতরে যে অংশটুকু আমরা পেয়েছি এটা হচ্ছে আমাদের একটা এরিয়া বা ক্ষেত্রফল পেয়েছি। তো আমি ক্ষেত্রফলটা ডিনোট করে দিচ্ছি, এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। আচ্ছা, এটা কেটে দিই। তো মোটামুটি তোমরা বুঝতে পেরেছো যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটাকে একটা ক্ষেত্রফল পাবো। তো ক্ষেত্রফলটা আমরা কখন কাজে লাগাতে পারি, খেয়াল করে দেখো এই ক্ষেত্রফলের ভেতরের কাহিনীটা কি। এই ক্ষেত্রফলটা কিন্তু দুটো জিনিস গুণ করে এসেছে, একটা হচ্ছে বেগ আর একটা হচ্ছে কি সময়। খেয়াল করো এক্স অক্ষ বরাবর আমাদের সময় টি ছিল
অক্ষ বরাবর আমাদের বেগ ভি ছিল, তার মানে এরিয়া হচ্ছে কি ভি গুণন টি, আর ভি এর সাথে টি গুণ করলে আমরা অলরেডি জানি কি তৈরি হয়ে যায়, অ্যাস তৈরি হয়ে যায় বা সরণ তৈরি হয়ে যায়। বাট এই ক্ষেত্রে আমাদের পরন্ত বস্তুর জন্য কিন্তু যে সরণটা কাজ করছে সেটাই কি অতিক্রান্ত দূরত্ব। তার মানে তুমি বলতে পারো পরন্ত কোনো একটা বস্তুর জন্য বেগ বনাম সময় গ্রাফ নিয়ে যদি আমি কাজ করি, সেক্ষেত্রে আমরা যে ক্ষেত্রফলটা পাবো ওই ক্ষেত্রফল দ্বারা আমরা সহজেই বুঝতে পারবো ওই পরন্ত বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, বা বলা যায় যে পয়েন্ট থেকে বস্তুটা পড়েছে সেই পয়েন্ট থেকে আসলে সে কতটুকু দূরত্ব গিয়েছে। তার মানে এটাকে আমরা চাইলে ইচ্ছা করলে এইচ ইজ ইকুয়াল টু ভিটি এভাবে লিখতে পারি, যেহেতু এস হচ্ছে সরণ, এইচ হচ্ছে কি আমাদের উচ্চতা। তারপরে আমরা আরেকটা গ্রাফ দেখি, তাহলে আমরা প্রথম মানে দ্বিতীয় গ্রাফের ঢালও দেখলাম, আবার এরিয়া বা ক্ষেত্রফল কী নির্দেশ করে তাও দেখলাম। 3 নম্বর গ্রাফের দিকে যদি তাকাই, এটা একটা ইন্টারেস্টিং গ্রাফ। এখানে একটা মাত্র ভ্যালু আছে জি, এবং প্রতি মুহূর্ত সময় তার মানটা সেম থাকছে। এবং আমরা কিন্তু একটা জিনিস শিখেছিলাম যে ত্বরণ বনাম সময় গ্রাফের জন্য আমরা যদি কখনো ঢাল বের করি তাহলে সেই ঢালের নামটা কি হয়ে যায়, JERK, জার্ক হয়ে যায়। তো এখন তুমি যদি এরকম একটা স্ট্রেট লাইনের মধ্যে ঢাল বের করতে চাও তুমি পারবে না, কেননা এই সোজা লাইনটা কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে প্যারালালে আছে, বা বলা যায় এক্স অক্ষের সাপেক্ষে 0 ডিগ্রি কোণ তৈরি করেছে। তার মানে এই জি নামক এই লাইনটা যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে প্যারালালে আছে, তাই আমরা এখান থেকে কোনো ঢাল পাবো না। অথবা বলা যায় অভিকর্ষ ত্বরণ যেহেতু কনস্ট্যান্ট আছে, তার মানে এই জায়গাটাতে কোনো জার্ক কাজ করবে না। জার্ক শুধুমাত্র তখনই কাজ করবে যখন ত্বরণের মানটা চেঞ্জ হবে। তাহলে আমরা ঢাল পেলাম, জার্কের মান এখানে কাজ করবে না, এটা একটা গেল। এবং আরেকটা হচ্ছে কি আমাদের এরিয়া বের করতে হবে। দেখো তো এরিয়া বের করলে কিছু বের হয় কিনা। আমি এখন তোমাদেরকে এরিয়াটা বের করে দেখা দিচ্ছি। তো জার্ক এগুলো মুছে ফেলি। এরিয়াটা কতটুকু হতে পারে, ধরা যাক আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে এতটুকুর মধ্যে হবে। তো এতটুকুর মধ্যে যদি ক্ষেত্রফল হয়, আমি একটু হাইলাইটার দিয়ে তোমাদেরকে মার্ক করে দিই এতটুকু পার্ট। তো এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল যুক্ত এরিয়া। এখন তোমরাই বলো আমরা এই ধরনের মানে এই গ্রাফের থেকে ক্ষেত্রফলটা বের করলে আসলে কি পাবো। আমরা কিন্তু সেটাও পড়েছিলাম যে তুমি যদি ত্বরণ বনাম সময় এরকম একটা গ্রাফের ক্ষেত্রফল বের করার চেষ্টা করো, তাহলে ওই ক্ষেত্রফলটা আমাদেরকে নির্দেশ করবে বেগের পরিবর্তন। তার মানে আমি তোমাকে একটু দেখাই, এই হচ্ছে আমাদের এরিয়া বা ক্ষেত্রফল, এবং ক্ষেত্রফল বের করার সিস্টেম হচ্ছে কি সিম্পলি ক্ষেত্রফলটাই হচ্ছে আমাদের বেগের পরিবর্তন বা ডেল ভি। তার মানে ত্বরণ বনাম সময় এই গ্রাফের জন্য যে এরিয়া থাকে সে এরিয়াটাই হচ্ছে কি আমাদের বেগের পরিবর্তন। এবং এখানে কোন বেগের পরিবর্তন, অবশ্যই শেষ বেগ মাইনাস আদি বেগের পরিবর্তন। আর তুমি দেখতে পাচ্ছ শেষ বেগ কিন্তু একটা না একটা থাকে, দ্যাট মিনস ভূমির সামনে যখন বলটা নেমে আসবে তখন অবশ্যই তার একটা শেষ বেগ থাকবে। বাট আদি বেগটা কিন্তু সবসময় নাও থাকতে পারে, দ্যাট মিনস আদি বেগের মানটা 0 থাকতে পারে। আর আমরা কিন্তু আদি বেগ 0 এই কন্ডিশন নিয়েই কাজ করছি। তাই যদি হয় তাহলে আমাদের ইউর মানটা বা আদি বেগের মানটা 0 থাকবে হচ্ছে শুধুমাত্র ভি। তাহলে আমি বলতে পারি ত্বরণ বনাম সময় গ্রাফে পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি আদিবেগ 0 হয় তাহলে ওই গ্রাফের যে এরিয়া সেই এরিয়াটাই হচ্ছে কি আমাদের শেষ বেগ বা ভি। তো আই থিঙ্ক তোমরা ধরতে পারছো বিষয়টা, যে কোনো একটা ত্বরণ বনাম সময় গ্রাফটা যদি আদিবেগ 0 নিয়ে উলম্বভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে ওই গ্রাফের যে ক্ষেত্রফল বা এরিয়া আছে ওটাই আসলে তোমার শেষ বেগ হিসেবে কাজ করবে। এখন যদি আমরা আদিবেগটা 0 রাখি ইউ রাখি তাহলে কি হবে দেখি। তাহলে চলো, আমাদের আগের মতোই সব কিছু ঠিক আছে, বাট আমরা এখন আদিবেগটাকে ইউ পরিমাণ রাখলাম, 0 রাখলাম না। তখন আমাদের ফর্মুলাগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের ফর্মুলাগুলো কীরকম ছিল, একটা ফর্মুলা ছিল ইউ, এবং ইউ যদি হয় আদিবেগ, আচ্ছা ইউ না, ইউ হচ্ছে আদিবেগ, বি হচ্ছে আমাদের শেষ বেগ। তখন কয়েকটা ফর্মুলা কাজ করবে, শেষ বেগ ইজ ইকুয়াল টু আদিবেগ প্লাস হচ্ছে জি ইন্টু টি, এটা হচ্ছে একটা ফর্মুলা কাজ করবে। তারপর আরেকটা ফর্মুলা ছিল ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এইচ, এটা আমাদের এখন কাজ করবে যদি আমাদের আদিবেগ ইউ সত্যিকার অর্থে কোনো একটা ভ্যালুয়ের হয়ে থাকে। তারপর যেটা কাজ করবে সেটা হচ্ছে অনেকটা এরকম, এইচ ইজ ইকুয়াল টু আমরা দেখছি যে যদি টি পরিমাণ সময় বা টি সেকেন্ডে যদি আমাদের এই পরন্ত বস্তুটা ভি বেগ প্রাপ্ত হয় এবং সে যদি আদিবেগ ইউ নিয়ে চলে এবং তার উপর যদি অভিকর্ষ ত্বরণ জি কাজ করে, তাহলে টি সেকেন্ড পর তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তার মানে ইউ এর একটা মান থাকছেই। এবং আমি যদি বলি টিতম সময়, দ্যাট মিনস এটা পঞ্চম সময় হতে পারে, ষষ্ঠ সেকেন্ড হতে পারে, সপ্তম সেকেন্ড হতে পারে, তো সেক্ষেত্রে এইচ অফ টি হচ্ছে কি টিতম সময় অতিক্রান্ত দূরত্ব, এবং এই ক্ষেত্রে আমরা ইউকে বসাবো প্লাস হাফ জি ইন্টু
2t মাইনাস 1কে বসিয়ে দিব। তাহলে দেখতে পাচ্ছ আমাদের সবগুলো সূত্র এখন কি বলবো যে কমপ্লিট ফরম্যাটে চলে এসেছে যখন আমাদের আদিবেগ ইউটা থাকবে সেই সময়টাতে। তাহলে একটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি তোমার অভিকর্ষ ত্বরণ এবং বস্তুর বেগ এরা একই ডিরেকশনে যদি কাজ করে, যেমন আমি দেখতে পাচ্ছি ইউ আদিবেগ নিয়ে বস্তুটা নিচে নামছে, ইউ এর দিকটাও নিচের দিকে এবং যখন সে ভি বেগ প্রাপ্ত হলো সেটাও নিচের দিকে, তখন আমরা সবগুলোর আগে একই সাইন বা একই চিহ্ন বসাবো। তার মানে বিষয়টা আসলে অনেকটা এরকম। একই চিহ্ন বসাবো মানে হচ্ছে কি, ধরো তুমি চাচ্ছ অভিকর্ষ ত্বরণ যখন নিচে কাজ করে তুমি ওর আগে একটা নেগেটিভ সাইন বসাতে, তখন আমাদের সূত্রটা কেমন হবে, সিম্পলি এই জায়গাটাতে নেগেটিভ জিটি হবে। এবং যেহেতু আমরা অভিকর্ষ ত্বরণের পেছনে নেগেটিভ সাইন লাগিয়েছি, তার মানে ইউ যেটা আছে ওর আগে ওর পেছনে একটা নেগেটিভ সাইন লাগাতে হবে, এবং শেষ বেগ ভি যেটা আছে ওর পেছনে কি একটা নেগেটিভ সাইন লাগাতে হবে। তাহলে এভাবে আসলে সূত্রগুলো কাজ করে। একইভাবে এই সূত্রটা তখন কনভার্ট হবে কি মাইনাস। আচ্ছা, এটা মনে হয় কনভার্ট করার কোনো প্রসেস নেই, কারণ এখানে যেহেতু বর্গ আছে তার মানে এখানে বর্গ মানে এই জিনিসটা এখানে আর কাজ করবে না। এখানে আমাদের কাজ করতে পারে, হ্যাঁ, আমরা যদি জি এর আগে মাইনাস বসাই তাহলে সেটা হবে মাইনাস হাফ ইন্টু জিটি স্কোয়ার। তাহলে ইউটি যেটা সেটা হবে মাইনাস ইউটি, দ্যাট মিনস মাইনাস ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটার মানটা হবে কি আমাদের মাইনাস এইচ, তার মানে উচ্চতার যে বিপরীত জিনিসটা আছে সেটা হবে, বা বিপরীত সরণ হিসেবে সেটা কাজ করবে। তো এই জিনিসগুলো একটু কনফিউজিং, তোমাদের এগুলো আমরা দেখাবো। আমরা জাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে শুধুমাত্র ভি যেদিকে কাজ করবে অবশ্যই আমাদের অভিকর্ষ ত্বরণটাও একই দিকে কাজ করবে যদি ওই বস্তুটা উলম্বভাবে পড়ন্ত বস্তু হয়ে থাকে। এখন আমরা চাইলে এদেরকে কিন্তু ভেক্টর ফরম্যাটেও লিখতে পারি। দ্যাট মিনস এগুলো আমরা লিখেছিলাম, এগুলো সবগুলো হচ্ছে নর্মাল ফরম্যাট। দ্যাট মিনস এরা সবাই নর্মাল ফরম্যাট, বা এরা সবগুলো হচ্ছে ম্যাগনিটিউড বা মানের মাধ্যমে আমরা লিখেছি। বাট আমি যদি ভেক্টর ফরম্যাটে লিখি এই সূত্রগুলোকে, তাহলে কিন্তু টোটাল বিষয়টা একটু চেঞ্জ হয়ে যাবে। কীরকম চেঞ্জ হবে, ভেক্টর ফরম্যাটে আমাদের ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি এভাবে কাজ করবে। আবার পরের সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার, আমরা জানি স্কোয়ার দেওয়া যায় ডট গুণনের মাধ্যমে, তার মানে ভি ডট ভি এটা ডট গুণন ইজ ইকুয়াল টু ইউ ডট ইউ প্লাস হচ্ছে 2 ইন্টু জি ইন্টু এইচ। এবং এক্ষেত্রে খেয়াল করে দেখো ত্বরণের উপরও কিন্তু আমাদের একটা ভেক্টর চিহ্ন হবে, এবং এইচ যেটা দ্যাট মিনস অতিক্রান্ত দূরত্ব এর উপরেও কিন্তু একটা ভেক্টর চিহ্ন হবে, কেননা এক্ষেত্রে এইচটাও আসলে একটা সরণ হিসেবে কাজ করবে, আর সরণ হচ্ছে কি অবশ্যই ভেক্টর রাশি। পরের সূত্রটা আমরা লিখতে পারি এইচ বা সরণ ইজ ইকুয়াল টু, ভেক্টর ফরম্যাটে লিখলে ইউ এর উপর ভেক্টর চিহ্ন বসবে, হাফ জি এর উপর ভেক্টর চিহ্ন বসবে যেহেতু ত্বরণ, আর টি হচ্ছে টাইম, ওর উপর কোনো ভেক্টর চিহ্ন বসবে না। তাহলে এটাও আমরা লিখতে পারি নিচের সূত্রটা এটাকে, দ্যাট মিনস এইচ টি এটাও ভেক্টর ইজ ইকুয়াল টু ইউর উপর হচ্ছে ভেক্টর প্লাস হচ্ছে হাফ ইন্টু জি এর উপর ভেক্টর ইন্টু 2t মাইনাস 1। তার মানে এগুলো হচ্ছে ভেক্টর ফরম্যাটে প্রকাশ।